এই শরীরে আলমারিটা বল দিদি কি বলবি? এই টাকাগুলো ধর, এবার একটা নৌকা ভিড় কর, তারপর আমরা দুজন কিছুক্ষণ গঙ্গার বুকে বেরিয়ে আসি। কিন্তু জামাইবাবুজি এখনো ফেরেনি। কোথায় গেছে সেই মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাখা, নোয়া আর সিঁদুর। কি বললি? ওই দেশের বাড়ি যাওয়ার জন্য ওইসব ছাইপাশগুলো পড়তে হবে? ইম্পসিবল। ওই শাখা নোয়া শাড়ি পরে অজ পাড়া গায়ে বুড়ি শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমি জন্মাইনি। তাই বলে জামাইবাবুর কোনো কথা তুই শুনবি না? কি বললি? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবেন কি করে? কি বলতে চাস তুই? আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন তবু তার তৈল চিত্রের, তার হাসি মাখা মুখখানা, তার সিঁদুর রাঙানো স্মৃতি, মাথার উপর ঘোমটা, কপালে সিঁদুরের টিপ। সেই জন্যই বুঝি মায়ের ছবির সামনে সকাল সন্ধ্যে ঠিপ ঠিপ করে প্রণাম করিস? তুই যখন ছেলে হবে সেও তোকে প্রণাম করবে। ছেলে হবে আমার? মোটেই না। কেন রে দিদি? ছেলে কোলে দিলে পোশাক আশাকের ভাল নষ্ট হয়ে যাবে। অফকোর্স, আরো অনেক ব্যাপার আছে, সেসব তুই বুঝবি না। আমি কিন্তু একটা জিনিস ঠিক বুঝি না দিদি। কি বুঝেছিস রে ইডিয়েট? সিঁদুর পরা বঙ্গ নারী, পরে শাখা টুয়েল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান, লজ্জা মাখা ঘোমটা খুলে সব কিছু গো যায় গো ভুলে, মা মা বলে ডাকলে পারে প্রাণ করে আনচান। স্টুপিড কোথাকার! আমি সমরেশ বোসের বিবর প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, আর তুই এই কথাটা তোর ওই গানিয়া মার্কা লেখক ভাস্কর ব্যানার্জিকে জানিয়ে দিস। দিদি, জামাইবাবুকে তো বলবোই, তার আগে এই ধারে কাছে বসে থাকা ভদ্রলোক ভদ্র মহিলাদের বলছি, আপনারা তো যাত্রা, থিয়েটার, সিনেমা, টেলিভিশনের পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার দিদির মতো শাখা সিঁদুর শাড়ি না পরা বিবাহিতা কি কখনো দেখেছেন? ইডিয়েট কোথাকার! দাদাকে বলে যদি তোকে আজকে চপ্পল পেটা না করতে পারি তো আমার সঙ্গীতার নামটাই তুই পাল্টে দিস। নামটাই নয় সঙ্গীতা, যেগুলো নিয়ে এসে সেগুলো করে শ্বশুর বাড়ি গেলে তোমার আধুনিক শিক্ষার সঙ্গ মুছে গিয়ে তুমি হয়ে উঠবে পবিত্র গীতা। আমি তোমার সঙ্গে তোমার দেশের বাড়ি যাবো না ভাস্কর। না গেলে মায়ের কাছে, গায়ের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? তাছাড়া ভাইটা যখন মামার বাড়িতে লেখাপড়া করছিল, মা গিয়েছিলেন তীর্থে। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চিঠি লিখেছেন, এই দেখো মায়ের চিঠি। তিনি মুমূর্ষু অবস্থায় লিখেছেন, খোকা, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু এখন আমি মৃত্যু শয্যায়, তাই যত তাড়াতাড়ি পারিস বৌমাকে নিয়ে আমাকে শেষ দেখা দেখি যা খোকা, শেষ দেখা দেখে যা খোকা, শেষ দেখা দেখে যা। দেখো সঙ্গীতা,
আমার মায়ের লেখা চিঠি তুমি নিজে পড়ো চিঠিটা? না, আমি কোনো গাইয়া বুড়ির চিঠি পড়তে পারবো না। আমার মায়ের কাপা কাপা হাতের লেখা চিঠি তুমি এমনি করে ফেলে দিলে? কেন ফেলে দিলে? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি তোমার গর্ভধারিণীকে কখনো মা বলে রাখনি? ভুলে যেও না, তুমি মনে রেখো আমি এ যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ের শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়েই বলে মনে করি না। ও, এই যে বউকে শাঁখা সিঁদুর পরাতে চাও গাইয়া হিরো, একবার পিছু ফেরো। আজ থেকে ঠিক 2 বছর আগে উপন্যাসের পাণ্ডুলিপি হাতে তুমি এই পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, বেড়াতাম। তোমার দাদা অজিত বাবু অনুগ্রহ করে আমার প্রথম উপন্যাস প্রকাশ না করলে আমি হয়তো কোনোদিন লেখক হতে পারতাম না। কিন্তু আমি তোমাকে বিয়ে করে তার যথেষ্ট মূল্য দিয়েছি সঙ্গীতা। তোমার দাদা বিয়ের আগে আমার মায়ের অনুমতি নেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। সেই জন্যই বুঝি আমাকে ওইসব শাঁখা সিঁদুর নোয়া পড়ে আমার দাদার সোসাইটিকে তুমি অপমান করতে চাও? না সঙ্গীতা, না, আমি আমার গায়ের মানুষগুলোর কাছে নিজেকে অপমান করতে চাই না। তার কারণ কি জানো? গ্রাম এখনো গ্রামেতেই আছে। তোমাদের সভ্যতার আটা দিয়ে আটা অসভ্যতার খাবে ভরা নগ্ন ছবি হয়ে যায়নি। আমি তোমার স্বামী সঙ্গীতা। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, চিরকালের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো সঙ্গীতা, আমি তোমার জন্য শাড়ি এনেছি, শাঁখা এনেছি, সিঁদুর এনেছি। এই দেখো, এই কৌটোটার মধ্যে আছে কি সুগন্ধি সিঁদুর। ইস, সিঁদুর কৌটোটা কি সুন্দর দেখতে। সিঁদুর কৌটোটা কি সুন্দর সেন্ট। এটা পড়লেই আমি হয়ে যাব ফেন্ট। শোনো ভাস্কর, আজকে তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো, আমার ভাইকে শিষ্য বানিয়ে আমাকে তুমি অপমান করেছো, তাই আমি এই অপমানের চরম প্রতিশোধ নিয়ে গেলাম তোমার আনা সিঁদুর কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। এই কি গো শেষ বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ এই কি গো শেষ বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ এই কি গো শেষ এই কি গো শেষ এই গানটা আমি কাল রাত্রে শুনেছি, আজ সেটা আমার জীবনে সত্যি হয়ে গেল। কিন্তু কাল সকালে আমি কোন মুখ নিয়ে মায়ের কাছে দাঁড়াবো? মা যখন জিজ্ঞাসা করবেন, খোকা তুই একা এলি, ঘুম এলো না, আমি তখন কি উত্তর দেব? মা কষ্ট পাবেন, হার্টের রুগী, হয়তো হার্ট ফেল করবেন। না, হারামি বাচ্চা, এক কাচ্চা মুরদ নেই, মুখে শুধু তুবড়ি বাজি নাচার বিনি পয়সার মধু খেতে হয়েছে। আবার বলে কিনা তোকে যেমন ভালোবাসি ময়নাকেও তেমন ভালোবাসি, একেবারে সমানে সমান ওজন করা ভালোবাসা। আবে তাহলে শোন, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তো অর্জন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তো অর্জন করা ভালোবাসা, অর্জন করা ভালোবাসা, অর্জন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যান ওঠে বিনোদিনীর গান। এই গঙ্গার ধারে কে গাইলো? ও, ওই মাতাল মেয়েটা। এই যে শোনো বাবু, আমার ঘরে গেলে লাগবে 100, বাইরে নিয়ে গেলে কিন্তু লাগবে 1000। বাইরে নিয়ে গেলে কি গো বাবু, বাজার হচ্ছে নাকি? তা ভালো মাল কিনতে গেলে ভালো মাল্য তো লাগবে। যাস সালা, সিগারেটটা টানতে টানতে একদম শেষ হয়ে গেছে। বাবু, তোমার কাছে একটা সিগারেট আছে? সিগারেট? আমি সিগারেট খাই না। মাল খাও তো? মাল? মাল? এই মলো মাল আপনি হয়, মাল কথার মানে বোঝে না। মাল মানে মাল, আর
কখন থেকে উল্টো পাল্টা কথা বলছো? তোমার নাম কি? গঙ্গা। গঙ্গা? राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते धोते। ओ राम तेरी गंगा मैली हो गई, पापियों के पाप धोते धोते। ओ पापियों के पाप धोते धोते। ओ पापियों के पाप धोते धोते। মৌচাক গো বাবু মৌচাক, তা যাবে নাকি মধু খেতে গঙ্গামণির ঘরে? না, তোমাকে আজ রাতে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? হ্যাঁ, সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আছে, আমার সঙ্গে যেতে হবে। মাত্র 2 দিনের জন্য আমার আমার বউ সেজে দিলাম দিলাম দিলাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা? আমার মা 2 দিনের জন্য হবে তোমার শাশুড়ি, আর আমার ভাই অমর হবে তোমার দেহ। আর একটা কথা, তোমরা 3 ভাই, বড় ভাইয়ের নাম অজিত মুখার্জি, মেজ ভাইয়ের নাম নিশিত, আর ছোট ভাইয়ের নাম সুমিত। ও বাবু সালা, এখন ওই বেশ বুঝতে পারছি অনেক খাটুনি, অনেক সালা গীতা পাঠ করতে হবে। ওই 1000 টাকা হবে না মাইরে, 200 টাকা বাইরে দাও। দেবো 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 দেবো, তোমাকে আমি 2 দিনের জন্য 1500 টাকা দেবো। আরে সালা, কার মুখটা দেখে মুখটা ধুয়েছিলাম মাইরি। না 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 না, ও ভাষা নয়, ও ভাষা নয়। তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে, আমার গায়ের লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করাবো। ঠিক বলেছো বাবু, ঠিক বলেছো। আমি তোমার ভাড়া করাবো, তুমি আমার ধার করো ভাতার। আবার নোংরা কথা বলে। বাসায় চলো, আজকের রাতের মধ্যে তোমাকে অনেক কিছু শিখে কাল ভোরের ট্রেন ধরতে হবে। কাল থেকে তোমার নতুন পরিচয় হবে। তুমি লেখক ভাস্কর ব্যানার্জি স্ত্রী, তোমার নাম সঙ্গীতা। সিঁথিতে সিঁদুর গো, হাতে কঙ্কন, আহা কি সাজে সেজেছ মাগো যশোদা মা, কি সাজে সেজেছ মাগো যশোদা। সিঁথিতে সিঁদুর গো, হাতে কঙ্কন, আহা কি সাজে সেজেছ মাগো যশোদা মা, কি সাজে সেজেছ মাগো যশোদা মা, কি সাজে সেজেছ মাগো যশোদা। এছাড়া ভাস্কর ব্যানার্জি আধুনিক সাহিত্য লিখে মোটামুটি নাম করেছিল, কিন্তু পয়সার অভাবে ভালো জায়গা পাচ্ছিল না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক সেই সময় আমি ওকে পিক আপ করলাম। আমার বোন সঙ্গীতার সঙ্গে বিয়ে দেব লোভ দেখিয়ে ওর বই ছাপলাম। আমার ব্যবসা বাড়লো। আজকাল আদর্শ নিয়ে বড় কচকচানি করছিল, আর সঙ্গীতা ওর আদর্শের কোনাটা একেবারে মুচিয়ে দিয়েছে। যাই বলে না বাবু, কাজটা কিন্তু দিদিমণি মোটেই কি করলে পড়ন্দা? নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল ভাষার অশ্লীল উপন্যাসে সূচিপত্র মনে মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশে লক্ষ লক্ষ ছেলেমেয়ে তোমরা সর্বনাশ করছো, আর তোমার বোন সেই ব্যবসার শিকার। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ পড়ন্দা। মহর্ষি বিগই তো একদম অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে ওই বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিলেন। ও সুমি, তুই তাহলে আজকাল কলেজে না গিয়ে এই পড়ান্দার টোলে বসে সংস্কৃত শিখছিস? এই সংস্কৃত না পড়লেও এই পড়ান্দার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে যা, যেরকম পড়ান্দার কাছ থেকে শিক্ষা নিয়েছিস তেমনি পড়ান্দার কাছ থেকে দীক্ষাটাও নিয়ে নে।
তুমি উপেক্ষার হাসি হাসছো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ওই রঙিনী বোন সঙ্গীতাকে টোপ করে যে চালাকির জাল তুমি ফেলেছো, সেই জালে একটা মাছ তো উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়িও নয়, একটা পুঁটিও না। তোদের এই জ্ঞানগুটির কৌটোটা আর কতবার নাড়াবি? তাহলে আমার একটা কথা শুনে এখন বড় বাবু, যে বোনকে আজকাল দিয়ে আজ মাথায় তুলছেন, সেই বোনই একদিন আপনাদের অনেক স্বপ্ন দেখা সুন্দর মুখখানি পড়াবে পড়াবে পড়াবে। বরন্দা, তুমি ঠিক কথাই বলেছো। সুমিত, হ্যাঁ দাদা বলো। আমি কিন্তু ভাস্কর ব্যানার্জিকে সহজে ছাড়বো না, কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা আমার কি মনে হচ্ছে জানো, কি মনে হচ্ছে? এই দিদির সিঁদুর কেটে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘরে ঘরে একটা স্ক্যান্ডেল ছড়াবে। लेके पहला पहला प्यार भर के आंखों में घुमा जादू ना 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 ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না নইলে বেসো না গো সখী নইলে বেসো না নইলে বেসো না গো সখী নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না ভালোবেসে বসে বাসর ভালো নইলে বেসো না নইলে বেসো না নইলে বেসো না। এই অসভ্য মেয়েটা, সারা রাত ধরে তোমাকে ভদ্র হতে শেখালাম, তুমি সেই অসভ্যের মতো রাজগান করছো। বাবু অসভ্য অসভ্য করবে না, তুমি তো লেখা কত কিছু জানো, অথচ এটা জানো না এক রাতে কারো স্বভাব পাল্টানো যায় না। তা তো ঠিকই, তোমাকে তো আমার বউ হয়ে আমার দেশের বাড়ি যেতে হবে। দেখো বাবু এসব বউ বউ হওয়ার অভ্যেস আমার নেই। আমি বাবু খারাপ মেয়ে খারাপ পাড়ায় থাকি, বাবুরা দামি দামি মাল আনে, আমি সেই মাল ঠক 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 করে গলায় ঢালি আর বাবুরা আমাকে খায়। ভোর বেলায় তাদের বিদায় দেওয়ার সময় বা হাতে বুঝে নিই করকরের টাকার লোট, আর ডান হাতে বাসি বেল ফুলের মালা জড়িয়ে লেসার ঘরে চলতে টলতে বলে ফটবাসলা ফট। বাবুরা বললে কি বললে, আমি তখন ভুরু পাকিয়ে কোমর বেঁকিয়ে এমনি করে গাই, ও লেকে পহলা পহলা প্যার ভরকে आंखों में घुमा जादू नगरी से आया है कोई जादूगर, ओ लेके पहला पहला प्यार भरके आंखों में घुमा जादू नगरी से आया है कोई जादूगर, ओ लेके पहला पहला प्यार। গঙ্গা, মাত্র 2 দিনের জন্য তোমার আগের জীবন ভুলে গিয়ে তোমার আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে গিয়ে যা খুশি তাই করবে, আমি দেখতেও যাব না। বাবু গো, এতদিনের একটা খারাপ মেয়ে সে কি এত সহজে ভালো হতে পারে গো বাবু? হাই যা শালা, হ্যাঁ শুধু খালি খালি দি আর ফাস ফাস করে ঘুমটাটা কখন খুলে যায়। বাবু গো বাবু, তুমি তো আমার স্বামী, হাই শেষবার আর একবার ঘুমটাটা দিয়ে দাও না বাবু। দিচ্ছি, এই শেষবার। বাবু বাবু সুন্দর মানাচ্ছে বলো বাবু। আচ্ছা আমি যে তোমার বউ, তোমার গায়ের লোক বিশ্বাস করবে? গঙ্গা, এই গঙ্গা না গঙ্গা নয়, আমার নাম সঙ্গীতা। বাহ, ঠিক মনে আছে তো। তাহলে শুনবে, বাড়িতে আমার শাশুড়ি আছে আর আমার দেওর আছে, তার নাম অমর। আমরা হচ্ছে 3 ভাই। দাদার নাম হচ্ছে অজিত মুখার্জি, মেজো ভাই নিশীথ, ছোট ভাই সুমিত মুখার্জি। বাবু, ও বাবু, যা শালা, বাবু একেবারে ভাবের
সমুদ্রে তৈ লেগেছে। বাবু বাবু শোনো, মাকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ো। 2 দিনের জায়গা যদি 3 দিন হয় আমার কিন্তু বেশি টাকা লাগবে বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ গা, তোমার মাকে গিয়ে কি প্রণাম করতে হবে? প্রণাম নয়, বলো প্রণাম। এই মরেছে, আমার তো জিভই ঘুরবে না। এই কি কি জানো? প্রণাম 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 না 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 বলো না। হচ্ছে না প্রণাম। প্রণাম হচ্ছে না, বলো প্রণাম। প্রণাম প্রণাম প্রণাম। আচ্ছা, তোমার ভাইকে কি বলে ডাকবো, অমর না ঠাকুরপো? ঠাকুরপো। বাবা রে বাবা, একেবারে জুতো সেলাই থেকে চন্ডি পাও। শোনো সঙ্গীতা, তুমি কিন্তু আমার গায়ের বাড়ি গিয়ে এইভাবে কোমর দুলিয়ে চলবে না। কেন গো লেখক বাবু, তুমি কি দেখোনি তোমাদের আধুনিক ঘরের গেরস্ত বউরা আমাদের চেয়েও বেশি করে কোমর দুইলে চলে? আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি আজকের মানুষের মন থেকে মন তুলে নিয়ে শোনাতে চাই তপোবনের বেদধ্বনি। চলো সঙ্গীতা, আমরা স্টেশনে যাই। যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি গো বাবু মশাইরা, আমার দাদা ভাইরা, দিদিরা, বৌদিমণিরা, আমার ছোট ছোট বোনেরা। আমি আমার নকল স্বামীর হাত ধরে নকল শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমাকে আসল বউ বলে মানাচ্ছে। কি হলো সঙ্গীতা, এসো। দাঁড়াও না বাবা, ও আমার বাবু মশাইরা, দাদা ভাইরা, মা মাসি, কাকিমা, বৌদি, দিদি ভাইরা, আমি আমার নকল শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে আপনাদের সকলকে বলবো কেমন আছেন আমার শাশুড়ি মা, আর কেমন আছে আমার স্নেহের ঠাকুরপো অমর। এসো। না না না, আজ আর কারো কথা শুনবো না। না অমর, এইভাবে আমাদের ভিড়ে দিস না। পান্ডুয়াকে হারিয়ে এই ম্যাচটাকে আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না শুভেন্দু? তাছাড়া কেন বুঝতে পারছিস না, আজ বিকালে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। তাহলে কি এই অবস্থায় দাদা যদি এসে দেখে মাকে একা রেখে আমি ফুটবল খেলতে গেছি, তাহলে আমার আর রক্ষে থাকবে না। তাহলে কি দাঁড়ালো সমস্যা? দাদা ফুটবল করে ছেড়ে দেবে। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো অমর? তুই কার্তিকদাকে বুঝিয়ে বলিস যা হোক করে আজকের ম্যাচটা চালিয়ে নিতে। পরের ম্যাচগুলো আমি অবশ্যই খেলবো। তাই বলবো? জিতে ফিরবি নিশ্চিত। বাবা, অনেক কষ্ট করে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। দাদা বৌদি এর পরের বার এলে আর ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নতজানু হয়ে বলবো, তুমি সাহস দাও দেবী, আজকের ম্যাচে যেন আমি হ্যাটট্রিক করতে পারি। এই রে, মাকে ওষুধটা তো দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসবে ভেবে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বল দেখি অমর। আজ আমার ভাস্কর প্রথম আমার বৌমাকে নিয়ে এই গায়ের বাড়িতে আসছে। তাই বলে তুমি আনন্দে যেন ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রেখো তোমার হাটের অসুখ। সে জ্ঞান আমার আছে রে বাবা। তা হ্যাঁ রে, আমার লেখা চিঠিটা তুই ডাক বাক্সে ফেলেছিস তো? কেন বলো তো মা, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, ঠিক তা নয়। চিঠিটা ঠিক সময় মতো পেলে ভাস্কর আমার বৌমাকে নিয়ে কালই ফিরে আসতো। তাহলে বসে বসে তুমি কি ভাবছো মা? ভাবছি, আর যদি তোর বাবা থাকতেন, মানুষটা ছেলে বউকে দেখে কত আনন্দ করত। 10 বছর আগে তিনি যে কোথায় চলে গেলেন, আর ফিরে এলো না রে, আর ফিরে এলো। মা, তুমি
তুমি আবার বাবার কথা মনে করে কাঁদছো? তুমিই তো বলেছিলে তোর বাবা একদিন ঠিক ফিরে আসবে। সেই আশাতেই তো 10 বছর ধরেই সিঁথিতে সিঁদুর পড়েছি, হাতে পড়েছি শাঁখার নোয়া। এইভাবে মা কাঁদতে থাকলে মায়ের হার্টের রোগটা আরো বেড়ে যাবে। ডাক্তার বাবুর কথা মতো যেমন করে হোক মাকে ভুলিয়ে রাখতে হবে। আচ্ছা মা, আচ্ছা বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? পাগল ছেলে, আমি তোদের দুজনকে ভালোবাসবো সমান সমান। না মা, আমাকে বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোকে বেশি ভালোবাসবো। এখন বল দেখি বৌমা আমার কেমন দেখতে হবে? তোমার বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? বল তো বাবা মনি, তুই বল। আলতারাঙা পাদুখানি মাগো মনি পড়বে যেতা শিশে ভেজা ঘাসে, শিশি ভেজা ঘাসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। মনি সিঁথির সিঁদুর কপালে ঘোমটা এতখানি, আধার ঘরে যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। সিঁথির সিঁদুর কপালে ঘোমটা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। মনি মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে, 13 পাবন করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মা মাগো মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা মাগো মা মাগো মা। কেমন আছো মা? আজ আমি একটু ভালো আছি বাবা। হ্যাঁ রে ভাস্কর, তুই একা এলি, বৌমা এলো না। বড় লোকের মেয়ে বলে তার এই পাড়া গায়ে পড়ে থাকা গরিব শাশুড়িকে তার দেখতে ইচ্ছে করলো না বুঝি? মা তুমি অমন করছো কেন মা? তোমার বৌমা এসেছে। হ্যাঁ। কোথায় আমার বৌমা? ওরে ও মনি, তুই
তুই আর এখানে দেরি করিস না, যা বাবা যা, শীঘ্রই ওই শিবুর দোকান থেকে 1 কেজি রসগোল্লা নিয়ে আয়, আমার বৌমাকে যে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। শুধু মিষ্টি নয়, এই মিষ্টি খবরটা বাজারে একটা গেজেট করে দিয়ে আসবো। ওরে আরে আমার সঙ্গীতা এসো। হয়ে গেছে গো, হয়ে গেছে, যাচ্ছি গো, যাচ্ছি। আরে এসো, কোথায় গেলে? মাকে প্রণাম করো। মা, মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এসো মা, এসো। সোনা দিয়ে আমি তোমার মুখ দেখলাম বৌমা, তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামী সংসার করো। বাবু, এটা তো তাহলে আমার হয়ে গেল বাবু। সঙ্গীতা, তুমি কি মায়ের সামনে আমাকে বাবু বলবে না? গায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। একটু একটু করে আমি তোমাকে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু বাবুর সঙ্গে তো 2 দিনের চুক্তি। সঙ্গীতা, তুমি কি আমাকে পাগল করে দেবে? ভাস্কর, বৌমা তোর চেয়ে বয়সে অনেক ছোট, আর এই বয়সে সংসারের কি বা বোঝে, তার উপরে শহরের মেয়ে। বৌমা তোমরা কয় ভাই? ভাই, নাম বলবো? না না, নাম বলতে হবে না। ভাস্কর, তুই আমার পাশে এসে দাঁড়াতো বাবা। কেন মা? তোর এই হতভাগিনী মায়ের সামনে তোর বিয়েটা তো হয়নি, আর বৌমাকে বরণ করে আমি ঘরেও তুলতে পারিনি। আমার শেষ ইচ্ছেটা আজ মিটিয়ে দে। আয় বাবা, আয়, কাছে আয়, দে বলছি। ভাস্কর, মায়ের কথার অবাধ্য হতে নেই, দে হাতটা দে। বৌমা, তুমি আমার কাছে এসো তো মা, তোমার হাতটা দাও তো মা। পাড়ার কত বৌঝিরা এসেছে আমার ছেলে বউকে দেখতে, আমি তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলি, এই যে তোমরা তো সবাই বলেছিলে আমার ছেলে আমার বৌমাকে নিয়ে কোনোদিন এই গায়ের বাড়িতে ফিরে আসবে না। তো ও দিদিরা, ও মেয়েরা, ও বৌমারা, তোমরা সবাই দেখো আমি আমার ছেলে বউকে বরণ করে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই শাঁখ বাজাও, উলু দাও। শাঁখ বাজে, সানাই বাজে, শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে, শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে, মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে, শাঁখ বাজে, সানাই বাজে প্রজাপতির বিধানে। মিলনের মধুরাতি এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাঁখ বাজে, কি বললেন আজ বউ? আমার জ্ঞাতি সম্পর্কে ওই ভাদর বউ কমলা বৌমা শাঁখ বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিয়েছে। শুধু ঘরে নিয়ে যায়নি দাদু, হ্যাঁ, 2 দিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে কলকাতায় চলে এসেছে। একই বলে কপাল, একই বলে কপাল, দেখছে আমার গা চলে যাচ্ছে। দাদু, শোনো শোনো না, কি বলবে তাড়াতাড়ি বলো দাদু। কথাটা শোনার পর থেকে মাথায় আমার আগুন ধরে উঠেছে। ধরাই উচিত নামবউ, ধরাই উচিত। ভয়াদের কি এতবার বারণ তো একেবারে সহ্য করা যায়? ওভাবে জ্বালায় ভাস্করের বাপটা তো কবেই নিরুদ্দেশ হয়ে গেছে, আর ওই মামাটিটার এই কষ্টের কোনো শেষ ছিল না। আর ওই হতভাগা ভাস্কর ছড়াটা ওই নম পর্যন্ত দিলে সারা রাত ধরে বই নিত, একেবারে ছি করতো ওই পাড়ার লোক। অথচ ভাগ্য দেখো দাদবাবু, ভাগ্য দেখো, একেবারে রাতারাতির মধ্যেই এই আমূল ফুলে কলা গাছ। আচ্ছা নাথবাবু, ওই ভাস্করের কথাটা তোমাকে কে শোনালো? তোমার ওই ছোট নাতি তো
তপন খেপার মুখে। তোমরা কথা জানলো কি করে? আমি কিন্তু অনেক কিছুই জানি। তুই কি জানিস? তুই কি জানিস? দিন হলো তাতিমা নতুন বৌদি আর অমরকে নিয়ে পুরানো বাড়ি ছেড়ে ভাস্করদা ওই মোড়ের মাথায় নতুন এলাকা নিয়েছে। ভাস্কর বাড়িতে কাজের লোক রেখেছে, অথচ আমি এমন সুন্দর চেহারা নিয়ে ঝিয়ের খাটুনি খেটে মরছি। দাদু, তুমি যদি এই ব্যাপারে কিছু না করো না, তাহলে আমি কিন্তু কালই বাপের বাড়ি চলে যাবো। মিষ্টি, এই তোমরা তা মিষ্টি কোথায় পেলি রে? ওই তো ভাস্করদার বউ সঙ্গীতা বৌদি দিয়েছে। দেবে না কেন? ভাস্করদা তো আবার একটা নতুন বই নিয়ে কাছেজ করলো। দাদু, ওই লিখে লিখে তো বড় ঠাকুর একটু একটু করে বড় হয়েছে। পুরোনো বাসা ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে। তা তুমি তোমার নাতিদের বলতে পারো না দুই একখানা করে বই লিখতে? হ্যাঁ বাপু দেখা বই না কাকি এত সহজ গো বৌদি। বই লিখতে গেলে এত কাগজ, এত পেন, এক বালতি কানি লাগবে। আমার দ্বারা কোথায় পাবে? আরে তোমরা ওই ভাস্করদের বাড়ি গিয়ে আজ সব কি দেখলি বলতো বা কি শুনলি? সঙ্গীতা বৌদি ভাস্করদার সঙ্গে ভালো মাথা করতেছে, আবার কখন কখন মারামারি ঝগড়া করতেছে। না 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 না, আমি কেন ওদের বাড়িতে যাবো? গিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসবো যে ওরা কত সুখে আছে। তারপর এই বাড়ি ফিরে এসে ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? তোমার কি চোখ নেই? যেমন হয়েছে আমার ওই দাদুটা, তেমনি আমার বৌদিটা কারুর ভালো দেখতে পারে না। আরো সুখ দেখলে ওর শরীর খারাপ হয়ে যায়। অথচ ভাস্করদা বৌদিকে কি না ভালোবাসে, ওদের দুজনের কি ভাব। আমি একটা মেয়েকে ভালোবাসতে চাই, কিন্তু কোন চালার মেয়ে আমার দিকে তাকায় না। ওরে ও খেপা, তোমার মনে মনে এই মতলব? এই বৌদি, তুই জানো দাদাকে বলে দিস না, তাহলে আমাকে মেরে উচিত। খেপা কোথাকার। এই বৌদি, তুই আমাকে কিন্তু খেপা বললে না। বললে কি করবে? আমি খেপে গিয়ে তোমাকে বলবো। কি বলবে শুনি? হ্যাপি হ্যাপি এই তোমরা, তোর কি কোনো কথা মনে থাকে না? তোর বৌদিদের কিছু বলেনি? ঠাকুরপো, মশলা গুঁড়োর প্যাকেটটা তুমি তোমার দাদার টঙের দোকানে দিয়ে এসো। আমি তো ছিলাম তো। যাচ্ছে তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলে না কেন? মশলার অভাবে আমি চাউমিন, চিলি চিকেন কিচ্ছু বানাতে পারলাম না। খদ্দেরটা আমার সব ফিরে গেল। কি করবো বলো? চৌরাস্তার মোড়ে তার সঙ্গে তো দেটা হয়ে গেল। কার সঙ্গে দেখা হয়ে গেল? ভাস্করদা। আমি কত করে ডাকলাম, ভাস্করদা, ও ভাস্করদা, তবু দাঁড়ালো না। দাঁড়াবে কি করে? তার সঙ্গে তো বৌদি ছিল। আশা, তোমার জন্য আমি মুজাফরপুরে লিচু কিনে এনেছি, তুমি খাবে? আমি কিচ্ছু খাবো না। তুমি যখন আমার আজ থেকে কিছু খাবে না, আমিও তেমনি আজ থেকে তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। বাবা ঠিক আছে, তুমি যা দেবে আমি তাই খাবো। দুটি হৃদয়ে সুখের সুর বাজবে। দোকানটা যে হবে চালু হয়েছে, তাদের দোকান থেকে জায়গা কিনবো, বাড়ি করবো, গহনা করাবো, আর শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি ধরিয়ে দেবে। তুমি সত্যি বলছো? আমি তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। আজ আমি ভীষণ ভীষণ খুশি। তাই তো আমার কি বলতে ইচ্ছে করছে, দুজনে
দুজনকে চাই, এসো না দুজনে হারা আজ মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি তাই, দুজনে দুজনকে চাই, এসো না হারাই আজ মধু সন্ধ্যায়, তুমি আছো আমি আছি তাই, দুজনে দুজনকে চাই। মুখার্জি সাহেব, আই মিন অজিত মুখার্জি। আরে বাবা কত সোজা কথা বলো, ব্যাপারটা কি? আপনি মুখার্জি বাবু যারা চোখ খুলিয়েছেন? হ্যাঁ, টঙ্গে তোমার তো অনেকদিন আগে কিন্তু তার হুকুম দিয়ে খুলিয়েছেন। আরে সে কই বলছো তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ দিতে হবে, জরুর দিতে হবে। একটা অবাঙালি তুমি এই বাঙালিকে চোখ রাঙাচ্ছ, মনে রাখো দেশটার নাম কিন্তু পশ্চিম বাংলা। আরে বাবু খেয়াল করে দেখিয়েছেন কি এই বাঙাল দেশ में আর কতদিন আপনার মতো বাঙালি আদমি থাকবে? চলিए জয়পীরে एक কথা বলেছে। জয়পীরে? हाँ हमारा नाम আছে জয়পীরে। पहले আমি पॉकेट में काम करता, उसी के बाद बाबूদের হুকুমে মিটিং মিছিলে বোমা ছুটতা। लेकिन एक বছর হলো আমি মুখার্জি সাহেবের কাছে নৌকরি পাই। নগরী? নগরী মানুষ খুন করে নগরী, আর বস্তু দোকান ভাঙার নগরী। আর আপনার এই দেবীর মতো খুবসুরত ছোকরি আমদানির নগরী। চলিয়ে না আমি যাবো না। তাহলে আপনি আপনার বিবিকে পাঠিয়ে দিন। খবরদার সরকার। याद रखबे मेरा नाम আছে कैपिटल। সিঁদুর সিঁদুর সিঁদুর, নারী জীবনের একমাত্র দুর্লভ বস্তু যেন সিঁদুর। না মানি না, সিঁদুর শাখা নো, আমি কিচ্ছু মানি না। এই বয়সে সিঁদুর পরে ছেলের মা হয়ে আমি আমার যৌবনে গ্ল্যামার লস করতে চাই না।
আমি চাই জীবনটাকে যৌবন বন্যায় ভাসিয়ে দিতে। ইস, আপনার হাসির কি গভীরতা! হবেই তো, আমি যে মহাসাগর। তা কোন সাগর? প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ও বাবা, সেখানে তো সবসময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি তোমার প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড। আধুনিক সাহিত্যে বাস করেছে তোমার অনেক বেশি জ্ঞান, আর সেই জন্যই তো সাগর তোমাকে প্রথম দেখাতেই আমি তুমি সম্বোধন করলাম। তোমার সঙ্গে আমার আগে দেখা হয়ে যেত। এবার হবে কখন? যখন তখন আধুনিক সাহিত্যে মজলিসে সঙ্গীতা মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই। মনেরই জানালা খুলে। বাহ 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 বাহ, ঠিক সময় এসে পড়েছি। আর এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাড়িপাল্লাতে তোমাদের নোংরামিটা মাপবো। নোংরামিটা কোথায় দেখলেন নিশ্চিত বাবু? এটা আমাদের সাহিত্যের শেষ। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অশোভা অনেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের ওই চরিত্র ভাঙা চরিত্রহীনতার সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডে। নিশিত বাবু, আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। সাগর, চলো যাই চলে যায় দূর বহু দূর, গায়ে মেঘে হরিব না সোনার দূর। চলো যাই চলে যায়, চলো যাই চলে যায়, চলো যাই চলে যায়। গুড মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? সেট আপ ননসেন্স। আই এম শিওর তোর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি করে? ঠিকই তো করেছি, তোর কাজকর্ম দেখে তোকে পুরুষ বলেই মনে হচ্ছে, তবে পুরোটা নয়, আধখানা। হোয়াট? এক কাজ কর দিদি, পপ মার্কেটের টপ ড্যান্সার মাইকেল জ্যাকসনের মতন হরমোন চেঞ্জ করে 6 মাস মেয়ে আর 6 মাস পুরুষ হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। তুই কি জানিস আমার দাদা মিস্টার মুখার্জির খাম খেয়ালে জুতো পরিষ্কার করা সুন্দর পুরুষ? আমি তোর আদর্শ গুরুদেব ভাস্করের হাতের ব্যাগ থেকে সাহিত্য মনার পুরুষ হয়ে থাকবো। পুরুষ দিদি, তুই
হাসিস না রে দিদি, তুই কাঁদছিস। জামাই বাবুর উপর তোর প্রচন্ড অভিমানে তুই তোর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বলছিস। দিদি কেন তুই ভুল পথে চলেছিস? আমি তোর হাতে ধরে অনুরোধ করে বলছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। জামাই বাবুর সব অপমান আমি নিজে মাথা পেতে নেব। মেজবাবু তোমার সঙ্গে একা যাবে না দিদি ভাই, আমিও তোমার সঙ্গে যাবো। পরান্দা তুমিও যাবে? কেন যাবো না মেজবাবু? আমি তোমার সেই বাপের আমল থেকে এই বাড়িতে কাজ করছি। কর্তব্য আমাকে ছেলের মতো ভালোবাসতে। সেই ছোট্টবেলা থেকে তোমাদের সাথে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি কখন যে তোমাদের নিজের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই সেই দাদার অধিকার নিয়ে আমি বলছি, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে জামাইবাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় দিদি ভাই। এই এই দেখো না, আমি তোর জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? হ্যাঁ শাড়ি, এই দেখো না, আবার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। আই সে গেট আউট। তোমরা দুজনেই আমার সামনে থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? নিশ্চয় তোমরা না বেরিয়ে গেলে এই দাদার অফিসের কাজগুলো এই দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? এ স্বপ্ন নয় পরান্দা, এ স্বপ্ন নয় মিসদা, এ বড় দুঃস্বপ্ন। কি 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 করবো বল মিসদা পরান্দা? আমার এই প্রতিবাদ করার কণ্ঠটা অকেজ করার দেওয়ার জন্যে দাদা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তুই মদ খেলি কেন রে? হতো না খেলেই আমি যতটা কি করে শিখবো বল মিসদা? কারেক্ট ইউ আর। কারেক্ট না হলে এই কারেন্ট খাওয়া মানুষের মতো এই নিজের সুন্দর ক্যারেক্টারটাকে দুমড়ে মুচড়ে কোদাকার করতে পারতাম কি? এই একটু আগে দাদার হুকুমে তোর কাছে কি পাঠিয়ে দিতে পারতাম ওই বেবিচারী লেখক সাগর রায়কে? আমি কি করবো রে মেজদা? আমি কি করব? আমি তো হতে চেয়েছিলাম ওই উত্তর আকাশের ধ্রুব তারা, কিন্তু দাদা আমাকে বানিয়ে দিল টিমের জোনাকি পোকা। শুয়োপোকা শুয়োপোকা থোকা থোকা সবুজ পাতাগুলোকে চুষে চুষে একেবারে সাদা করে দেবে। আমার অর্থ লোভী দাদা, বাধা বাড়ি কেউ নেই। অর্থ দিদির লোভে ঘরে বাধা পড়ে গেছে আমাদের প্রতিভা। বিবাহিত দিদি স্বামীর ঘর করবে না, বলে যে খেতে বাধ্য হবে। তুই ফিরে যা তোর সমস্ত শিক্ষা। দিদি তুই আমাকে চুট্টি তার শিক্ষা দে, শিক্ষা। বাবু না হলে তুমি আমাকে একটু বিষ এনে দাও, একটু বিষ। চিকেন থেকে বড় যেমন করে বড় আমাকে একটু বিষ এনে দাও, তাহলে কেমন করে সহ্য করবো আমার দিদির ব্যবচার। মায়ের মায়ের তো স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তোমার দাদা তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিল, তুমি কিন্তু পেয়ে গেছো তপবনের ছোঁয়া। দাদা ওই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো, ওয়া ওয়া। ইস, দেখে মনে হচ্ছে একেবারে তুলসী পাতা, একেবারে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাখা সিঁদুর নোয়া। দাদা ওই অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না ওর হাতে কমলা লেবুর কোয়া। আমিও হতে পারতাম ভীষণ 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 বেপরোয়া, যদি এই মুহূর্তে পাওয়া যেত এই দাদা মল এক পোয়া, মল এক পোয়া, মল এক পোয়া, মল এক পোয়া।
শিক্ষা সব ছেলেরাদের মৌয়া, শিক্ষা ছেলেদের মৌয়া, শিক্ষা ছেলেরাদের মৌয়া লেখক, ছেলেরাদের শুধু তাই নয়, মানুষের সুনীতি আর দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতে পারেনি তাকে ফেরবার কোনো প্রশ্নই আসে না। আমার বোন আর কোনোদিনও তোমার সঙ্গে যাবে না। আপনার বোনের মতো একটা পাথরের ঢিবিকে আমি ফিরে নিয়ে যেতে আসিনি। আমি এসেছি আপনার কাছে রেখে যাও আমার বইটা নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপি আমি কেটে টুকরো টুকরো করে নর্দমায় ফেলে দিয়েছি। রক্তমাক্ত জীবনের জীবন্ত প্রতীক, এত সাহস আপনি পেলেন কোথা থেকে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে তাদের কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের মুখোশ ছিন্ন ভিন্ন করে দিতে? তবে রে কুকুর, তুমি পাণ্ডুলিপির বদলে আমার এই জুতোটা নিয়ে যাও। ওই রে নিশিত, দুঃখ করো না নিশিত, পচা কাদা কেটে কি লাভ? দুঃখ করো না নিশিত, আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে একটা কথা বলি। কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা আছে, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ কাটান। আমি কোনোদিন দেখতেও আসবো না। যাবার সময় এই গেও লেখক আপনাকে একমাত্র একটা কথা বলে যেতে চাই। কি কথা? আপনি অনুগ্রহ করে একটু এগিয়ে আসুন, আমি আপনারই পায়ের চপ্পল আপনার মুখে মেরে দেখি মুখটা আপনার কি সুন্দর মারা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো হয় মানুষ। লজ্জা মানায় না, মানায় না, মানায় না। মানুষের মুখে বা চপ্পল মানায় নাকি? ম্যা গো ম্যা, লেখক বাবু লেখার কি ছিড়ি এই কথাটা বলেছি বলে বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেল। রাগ হলো তোমার বয়ে গেল। আমি কি তো 7 পাকে বাঁধা বউ, না তুই আমার 7 পাকে বাঁধা স্বামী? না না না, কালী বাবুর ফ্ল্যাট থেকে আমি চলে যাব। কোথায় চলে যাবেন কাকিমা? কাকিমা? কি বললে বাবা শুনতে? কাকিমা? কাকিমাই তো। পাড়ার সম্পর্কে যদি ভাস্কর দা আমাদের যদি কাকা হয়, আমি তো আমার কাকিমা হবেই। কাকি ঠিক বলেছে বাবা শুভেন্দু, আসলে কথাটা আমার খেয়ালই ছিল না। কি করে থাকবে বৌদি, তোমার তো মাথার গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল গন্ডগোল, একটু একটু তার কাটা গন্ডগোল, একটু একটু গন্ডগোল। না না, একটু না, অনেকখানি। অনেকখানি? হ্যাঁ, ছোটবেলায় শুনেছি দাদার মুখে তোমার নাকি টাইফয়েড হয়েছিল। ও বাবা গো বাবা, হয়েছিল তো। ও বাবা, ও বাবা, সে কি কাণ্ড! একদিকে জম টানছে, একদিকে মানুষ টানছে, জমে মানুষ টানাটানি হচ্ছে। একদিকে জম, একদিকে মানুষ, একদিকে জম, একদিকে মানুষ। তারপরে সারা জমের মুখে লাথি মেরে বিছানা ছেড়ে উঠে ওই গন্ডগোল তার কাকা ভুলে যাই মুখ ফসকে মাঝে মাঝে কি সব কথা যাচ্ছে। ঠাকুরপো, তুমি জানো ভাই এসব কথা, তোমার দাদার কানে তুলো না ভাই। কাকিমা, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনাদের বাড়িতে এসে আমি অনেক কিছু লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো ভাই? আপন বনেতে আপনি বকবক করেন, তাছাড়া অনেক শাড়ি কাপড়টা অনেকখানি তুলে থাকেন। ভুলে যাই যে অনেক দিনের অভ্যেস তো।
দেখো ঠাকুরপো, সব বড় বৌদির কাছে সব কথার মানে জানতে চাইবে না। তোমাকেও বলি বাবা শুভেন্দু, ছোট হয়ে বড়দের ভুল ধরার বদ অভ্যাস ত্যাগ করো। যাও যাও না, দিদার কাছে যাও যাও। আচ্ছা বাবারে বাবারে বাবারে, কি ঝামেলায় পড়েছি, কি ঝামেলায় পড়েছি। মুখ ফসকে মাঝে মাঝে এমন সমস্ত কথা বেরিয়ে যায়, সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। না 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 না, এরম করে আর পারা যায় না, যায় না, এরম করে আর পারা। থাকছে দুদিন পরে ফিরে গিয়ে যেমন করে আমাকে লাগতে হবে, গাইতে হবে, সেটা একটু ভালো করে প্র্যাকটিস করে নি। মেলাই 14 পাকের ভাতারের ঘাড় করতে করতে সে ব্যাপারটা একেবারে মঞ্চে ধরে যাবে। করতে দেখিনি মা। মা আপনি বুঝি ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন? হ্যাঁ বাছা, তোমার ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না, তাই মা কালীর কাছে তোমার নামে মানসিক করে পুজোটা আমি দিয়ে এলাম, যাতে তুমি একটু সুস্থ হয়ে ওঠো। ভালো করে সিঁদুরও তো পরতে জানো না। এসো, এই মা কালীর পুজো করা সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিই। আর এসো, মন্দির থেকে আসার সময় না আমি তোমার জন্য একটা পাঁচালি কিনে এনেছি, তুমি পড়ো আর আমি শুনি। মা আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ তুমিই পড়ো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পড়বো? আমার ঘরেতে আমার ঘরেতে সবাই সুখে থাকে জানো, সবাই সুখে থাকে জানো। তোমার ঘরে দুঃখ সুখ দুঃখ চিরকাল দূরে দূরে থাকে। অন্তর্যামী তুমি মা, তুই বলিব তোমার। কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? বড় লোকের মেয়ে বলে তুমি কিছুই শিখোনি? তোমার মা না হয় মারা গেছে, কিন্তু তোমার বৌদি তো আছে, সে কি ননদকে কিছুই শেখায়নি? দাও আমাকে দাও, আমি পড়ছি আর তুমি শোনো। তোমারে করিব পুজো ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। দেখে শুনে মনে হচ্ছে তুমি একেবারে সুস্থ হয়ে গেছো। আয় শালা রহমান ডাক্তার, আয় আমার পাশে এসে বস। না দিদিমা, আজকে আর বসার সময় হবে না, তুমি একটু বসো,
আমি তোমার হাতটা একটু দেখে নিই। ঠিক আছে, তাই দেখ। ওকে দিদিমা, আপনি একদম ফিট হয়ে গেছেন। তুমি কি ভাবছো বলো তো মামিমা? ভাবছো মুসলমানের ছেলে হয়ে তোমার শাশুড়িমাকে আমি দিদিমা কেন বলছি, তাই না? তাহলে বলি শোনো, ভাস্করের মামার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে। আমি আর ওই রহমানের মা দুজনে সই পাতিয়েছিলাম। দুর্গাপূজার সময় আমরা তোমার মামার বাড়ি খেতে যেতাম, আর আমরা যেতাম ওদের ঈদের সময়। হ্যাঁ রে রহমান, আমার বেশ মনে পড়ে গেছে। বৌমাকে একবার ভালো করে একটু দেখতো ভাই। কেন, কি হয়েছে? আমার মনে হচ্ছে না ওর মাথার গোলমালটা আবার বোধহয় একটু বেড়েছে। দিদিমা, তোমার বুঝতে ভুল হচ্ছে। বড়লোকের মেয়েরা তো একটু খামখেয়ালি হয়। ঠিক মামিমা, ঠিক বলিনি? দিদিমা আসছি, মামিমা এলাম। সুস্থ হয়ে গেছেন, তাহলে আমি কদিন বাপের বাড়ি করে আসি। মা, মেয়েদের স্বামীর ঘর করতে এসে বাপের বাড়ির এত টান কিন্তু একদম ভালো নয়। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মা যা বলবে তুমি তাই শুনবে। দেখলে তো বৌমা, মায়ের উপরে ছেলের কত মায়া। এমনি মায়ার বাঁধনে তুমি একদিন বাধা পড়বে বৌমা, তুমি যখন আমার মতো ছেলের মা হবে। মা ভাস্কর, এই নিয়ে তুই যেন আর বৌমার সাথে ঝগড়া করিস না। একটা কথা কি জানিস? কি মা? মেয়েরা প্রথম যখন স্বামীর ঘর করতে আসে, আবার কবে বাপের বাড়িতে যাবে সেই চিন্তায় তাদের যেন ঘুম হয় না। তারপর তারা যখন মা হয়, নাতি নাতনির ঠাকুমা হয়, ঠিক আমার মতো মাথার চুলগুলো পেকে যায়, তখন তাদের ওই বাপের বাড়ি যাওয়ার কথা একদম মনে থাকে না, একদম না। আমি নাকি মায়ের বাঁধনে জয়ীরে পড়বো। বাবু, আমার পাওনা গন্ডা স্বামীটা দাও, আমি কালই ফেলার থেকে চলে যাব। তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস? শালা, বিশ্বাসের বুকে আমি লাথি মারি লাথি, বিশ্বাসের বুক মুখে আমি থুতু ফেলি। থু থু থু। কেন কেন তুমি আমাকে বিশ্বাস করো না? মা ভাইয়ের বিশ্বাস উপরে বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরে থেকে ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা বিছানায়। বলো বলো, আমি তোমাকে কোনোদিন স্পর্শ করতে চেয়েছি? সেই জন্যই তুমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। ভেতরে ভেতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। ও ও বৌদিমণি, বৌদিমণি, আপনাদের বাড়ি লোক আসতেছে গো। লোক আসছে মানে? আরে কে আসছে রে তপন? আমার দাদু গো, দাদু। ও অক্ষয় দাদু। সর্বনাশ, অক্ষয় দাদু আসছে, জ্ঞাতি সম্পর্কে দাদু। ও ভাস্করদা, ও তথ্য মানে তুমি কিচ্ছু ভেবো না। আমি এ বাড়ি সম্বন্ধে সব কিছু বলে দিয়েছি। আমি বলেছি এ বাড়ির বৌদিমণি কি নক্ষী, কি নক্ষী। আমি এখন তাই পরে আসবো, মুন্নিকে দেখবো বলে একটু এলুম। ও মুন্নি, মুন্নি। অক্ষয় দাদুর সামনে তুমি আমাকে আপনিও বলবে না আর বাবুও বলবে কিন্তু না। উনি যদি আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করেন তখন আমি কি করব? ঘোমটার ভিতর থেকে আমার দিকে লক্ষ্য করবে। আচ্ছা। কই গো আমার লক্ষ্মী মতো নাদুও, কই গো নাদুও? আসুন আসুন অক্ষয় দাদু আসুন। জানিস ভাস্কর, একবার জানতে যখন পেরেছি তোরা এই পাড়াতেই থাকিস, তখন একবার কেন রে 1000 বার আমি এখানে আসবো। এসো ভাই, এসো। আরে ভাস্কর, তোর সঙ্গে নাচবো, এর বয়সের অনেক
তফাৎ বলে মনে হচ্ছে। কি গো দাদুর কথার উত্তর দাও। আমি না মানে তুমি থামো তো, দাদুর কথা আমি ঠিক উত্তর দিচ্ছি। আসলে ব্যাপারটা কি জানেন দাদু, আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে, তাই ও আমার বয়স দেখেনি, আমি ওর বয়স। ও তাবে তা হেলাদ বউ হঠাৎ ভাস্করকে এই তুমি বলতে গিয়ে আপনি বলে ফেললে কেন? ওই যে গো দাদু, আসলে ব্যাপার হলো কি, আমাকে বর ভাবতে গিয়ে ও তোমাকে বর ভেবে ফেলেছে। তাই ও দাদু, দিদিমার কথা মনে পড়ে? তা মনে পড়বে না আমার। যাক সে কথা। তা হেলাদ বউ তুমি অনেক বড় লোকের বাড়ির মেয়ে, বাপের বাড়ি থেকে কত গয়না তুমি পেয়েছো। তা অত বড় লোকের মেয়ে হয়ে এই শেষে কিনা এই ভাস্করের সঙ্গে ওরে ও ভাস্কর, এই দাদুয়ের মুখে এমন ভাষা কেন রে? আর বলো না দাদু, আর বলো না। কেউ বেশি কথা বললে ওর মাথা গরম হয়ে যায়, তখন মনে হয় ও পাগল। ওরে বাবা, এই মেয়েটা যে একেবারে ভাস্কর তাহলে একেবারেই ছুটি নেই। আর এই পাগলি মেয়েটার পাল্লায় পড়ে ভাস্করের মায়ের একেবারে চোখের জলে নাকে অবস্থা। ঠাকুর ঠাকুর, এবার আমি বুঝতে পারছি তোমার চোখ আছে ঠাকুর, নিশ্চয়ই তোমার চোখ আছে। ওরে বাপরে, এইবার বলো সঙ্গীতা, আমি কেন বলেছিলাম মানুষের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে?